হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, প্রথমেই তোমাদের বলি, আমাদের কিন্তু আজকে ভূত সত্য চ্যানেলে প্রিন্স কিন্তু ঘটনা দিয়েছে। যারা এখনো পর্যন্ত দেখোনি তাড়াতাড়ি গিয়ে ঘটনাটা শুনে নাও। দারুণ একটা কিন্তু ঘটনা। আর হ্যাঁ, আজকে শোনা কথায় আমি ঘটনা দিতে পারিনি, কারণ প্রিন্স হয়তো তোমাদের বলেছে যে আমার কিন্তু শরীরটা আবারও কিন্তু সারা দিন সেই গায়ে অসহ্য যন্ত্রণা। আজকে আমি শুয়েই ছিলাম। আজকে তোমাদের দাদাভাই রান্না করে খাইয়েছেন, আর সত্যি কথা বলতে মাথা তুলতে পারছিলাম না। আর তোমরা আমি প্রথম থেকে তোমাদের বলি না, আমাকে এরকমই লাগে, কেউ বলবে না যে আমার শরীর খারাপ। আমি যখন ডক্টর দেখাতে যাই না, তখন ডক্টর জিজ্ঞেস করে পেশেন্টকে, আমি যে পেশেন্ট, আমি এরকমই সবসময় থাকি, কেউ বুঝতেই পারে না যে আমার ভিতরে ভিতরে কতটা কষ্ট হয়। তাহলে চলো, এত কথা বাড়াবো না, এবার যাবো সোজা ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবার সোজা যাবো ঘটনায়। আচ্ছা, আজকের ঘটনাটা কিন্তু বেশ ভয়ঙ্কর, বেশ বড় হতে চলেছে। সবাইকে বলবো চুপচাপ রাতে শুয়ে শুধু ঘটনাটা অনুভব করো। এবার চলো ঘটনাটা বলি। আচ্ছা, প্রথম বলি, আমাদের ঘটনাটা আসে হচ্ছে শিলচর থেকে। শিলচর থেকে আমাদের পুষ্পা ঘটনাটা পাঠায়। পুষ্পা দাস। পুষ্পা বলে, দিদি ভাই, আমি আপনাকে অনেক দিন ধরে মানে মনে মনে ভাবতাম যে কিভাবে ঘটনাটা পাঠাবো। অনেক চেষ্টা করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি পাই অনেক পুরনো ভিডিও দেখে। এবার ঘটনাটা আমি মনে করলাম দিদি ভাই আপনাকেই পাঠাই। আর আমি জানি আপনি অবশ্যই ঘটনাটা নেবেন, কারণ আপনি নিজেও বুঝতে পারবেন পড়লে ঘটনাটা সত্য কি মিথ্যা। তারপর আমাদের পুষ্পা বোন জানায়, দিদি ভাই আমার 2 বছর হলো বিয়ে হয়েছে, এখনো আমার কোনো বেবি হয়নি। এই নিয়ে বাড়িতে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়। তবে এর মধ্যেই আমাদের পারিবারিক কিছু ভৌতিক ঘটনা ঘটে, যেই ঘটনাটা আমার বিয়ের আগে থেকেই অলরেডি কিন্তু হচ্ছিল। আমাকে কেউ বলেও নি, আমাদের বাড়িতে পুরো হাইড করেই আমাকে বিয়েটা দেওয়া হয়। আসলে যখন আমি নতুন বিয়ে করে এই বাড়িতে আসি, তারপর আমি জানতে পারি আসল বিষয়টা কি। এবার আমি পুরো ঘটনাটা পুষ্পা যেরম বলে সেরমভাবেই তোমাদের শেয়ার করছি। আচ্ছা, 2 বছর আগে আমার বিয়ে হয়। আমার নাম পুষ্পা দাস, আমার বাড়ি শিলচর। আমার বিয়েও হয় শিলচরে, কিন্তু আমাদের লাভ ম্যারেজ না, আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ, দেখাশোনা করে বিয়ে হয়। আমার শ্বশুর মশাই প্রথম আমার বাবার সাথে একদিন বাজারে আলাপ হয়। তো বাজারে আলাপ হতে গিয়ে বাজার করতে করতে এমনভাবে পরিচয় হয়, একটু বলি, না বললে জিনিসটা বোঝা যাবে না। সেটা আমাদের পুষ্পা বলে যে দিদি ভাই, আমার বাবা বাজার করতে যান শিলচর বাজারে, আর আমার যে শ্বশুর মশাই উনিও শিলচর বাজারেই বাজার করতে যান। দুজনে একটা মাছ কেনা নিয়ে দুজনের পরিচয় হয়। মাছটার দাম ছিল অনেকটাই বেশি। অনেক সময় হয় না, একটা দামি বড় মাছ দুজনে হাফ হাফ করে কিনে নেয়, সেরকমই আমার বাবা মাছটা কেনার জন্য একজনের অপেক্ষা করছিল, যে কেউ আরেকজন আসলে তাকে বলবে যে আমি আর আপনি দুজনে হাফ হাফ করে নিয়ে নিই, কারণ মাছটার দামও অনেক বেশি। আমার বাবা দাঁড়িয়ে থাকে। তখন আমার শ্বশুর মশাই যিনি, উনি আসেন। উনি এসে তখন জিজ্ঞেস করে, এই মাছটার দাম কত? যে মাছ বিক্রেতা সে তখন বলে যে এত দাম, মাছটা দুজনকে কিনতে হবে, কারণ মাছটার দাম যেরকম বড় মাছটা সেরকম একার পক্ষে সম্ভব না। সেখানে আমার শ্বশুর মশাই বলে আমি হাফ নেব। তখন আমার বাবা বলে আমিও অপেক্ষা করছিলাম যে এরকম কেউ আসলে হাফ হাফ করে মাছটা নেব। তো দুজনে হাফ হাফ করে নেয়। ওই দুজন বয়স্ক মানুষ কথা বলতে বলতে একটা সময় দুজনের খুব ভালো একটা সম্পর্ক হয় ওই মাছ কিনতে কিনতেই। যে আপনার বাড়ি কোথায় দাদা, আমি তো এর আগে কোনোদিন দেখিনি। তো আমার বাবা বলে আমার বাড়ি তো শিলচর। তো বাবা ওনাকে জিজ্ঞেস করে এইসব কথা বলতে বলতে, তখন বাবা ওনাকে বলে, মানে আমার শ্বশুরমশাইকে, যে চলেন পরোটা খাই। তো শ্বশুরমশাই আবার বলে না না, আমার তো তেলের জিনিস খাওয়া চলে না, অ্যাসিড হয়ে যাবে। তখন আমার বাবা বলে যে চলেন তো একটু পরোটা খাই না, কিছু হবে না। হয় না যেটা মানুষের কথা বলতে বলতে মিশুকে মানুষ হলেই জিনিসটা হয়। তো সেখানে আমার শ্বশুরমশাইও বাবার সঙ্গ দেন। দুজনে মিলে আবার মিষ্টির দোকানে বাজার টাজার করার পর ব্যাগ রেখে পরোটা খান, পেটাই পরোটা খাবার পর
দুজন দুজনের মতো চলে যায়। যাবার আগে কিন্তু দুজন যেহেতু একই বয়স্ক, সেখানে আমার শ্বশুর মশাই আগে থেকে বলেন যে আপনার নাম্বারটা দিন, মাঝে মাঝে বাজারে আসলে খোঁজ খবর নেবো, আপনি আসছেন নাকি, দেখা হবে। আমার বাবা নাম্বারটা দেয়। তারপর যখনই শ্বশুর মশাই বাজারে আসতেন তখন ফোন করতেন, করে আমার বাবাকে বলতেন অমুক দা, আসলে নামটা সেভ করবে বলে বাবার নামটাও জিজ্ঞেস করেছিলেন ফোনে সেভ করার জন্য। তো যখনই উনি বাজারে আসতেন তখন বাবাকে বলতেন অমুক দা, আজকে কি বাজারে আসবেন নাকি, আজকে আমি বাজারে আসছি, আসেন মিষ্টির দোকানে মিট আপ করি। তো আমার বাবা কখনো কখনো যেত, কখনো কখনো ইচ্ছে না থাকলেও আবার বেরোতো। একটা মানে বন্ধুর মতো টান হয়ে গেছিল। এরকমই যাওয়া আসা করতে করতে একদিন ওনার ছেলের জন্য আমার বাবাকে বলেন যে আপনাদের ওখানে দেখেন না কোনো ভালো মেয়ে আছে নাকি, ছেলেটাকে বিয়ে দেবো। তখন আমার বাবা বলেন যে আমার মেয়ে আছে, দেবেন আমার মেয়ের সাথে বিয়ে? তখন বলে হ্যাঁ, কেন দেবো না। এই সম্পর্ক হতে হতে কথা এগোতে এগোতে আমাদের একটা সময় বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর যখন ওদের বাড়ি গেলাম, ওদের বাড়িটা অনেক পুরনো বাড়ি, মানে আমার শ্বশুর মশাইয়ের যে বাড়ি অনেক পুরনো বাড়ি। বেশ বিয়ের জন্য বুঝতে পারছি বাড়িগুলো ভেতরে রং করেছে, বাইরেটা পুরো ইট বেরানো, এতটাই পুরনো, সিমেন্ট সুরকি কিছুটা এরকম করে বাড়িটা করা। ভিতরটা অনেক বড় বাড়ি, অনেক বড়, মোটা মোটা দালান বাড়ি বলে না, ওরকম দালান বাড়ি। তো জানতে পারলাম আমাদের শ্বশুর মশাইয়ের বাড়িতে 100 বছরের পুরনো দুর্গা পুজোও হয়, এখনো হয়, তবে অনেক ছোট হয়ে গেছে। কারণ শ্বশুর মশাই শাশুড়ি মা বলেন একটা পুজো করতে গেলে একটা পরিবার, একটা মানুষের প্রয়োজন হয়। যতই তুমি পাড়ার লোকজন নিয়ে, প্রতিবেশী নিয়ে পুজো করো, কিন্তু হয়েছে কি আমাদের যারা শ্বশুর বাড়ির তরফ থেকে আরও যারা নিজেদের আত্মীয় আছে, রিলেটিভস, তারা সব বাইরে বাইরে চলে গেছে, শিলচরে সেরকম কেউ থাকে না। এবার পুজোর সময় আসবে, তারাও তাদের মতো ব্যস্ত, তার জন্য পুজো হয় কিন্তু পুজোটা অনেকটা ছোট হয়ে গেছে। তা আমার শাশুড়ি মা বলল আমার বাড়িতে লক্ষ্মী প্রতিমা এসছে, এবারে নয় আমি বড় করে দুর্গা উৎসব করব। তো যাই হোক, শ্বশুর বাড়ির দিক থেকে আমার কোনো রকম কিন্তু খারাপ বিহেভিয়ার কারোর বা কোনো রকম যেরকম যাবার পর হয় ওরকম কিন্তু কোনো রকম ঝামেলা ছিল না। শ্বশুর বাড়িতে কিন্তু সত্যি কথা বলতে আমার মনের মতো আমি শ্বশুর শাশুড়ি আমার স্বামী পাই। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যখন আমি 8 দিনে অষ্টমঙ্গলায় আমি বাড়ি আসলাম, বাড়িতে এসে আমি থাকলাম, আমার হাজবেন্ডও আসে। তারপর যখন আমরা ফিরে গেলাম তখন আমার শাশুড়ি মা আমাকে বললো বৌমা আমার ঘরে একটু এসো তো, দোতলা বাড়ি আমাদের। তো গেলাম, আর ও দোতলা বাড়ির মধ্যে বলে রাখি 6খানা বড় বড় ঘর রয়েছে, যেই ঘরে মানে জিনিসপত্র সেরকম নেই, 2টো ঘরে ঠাসা জিনিসপত্র, আর যে 4টে ঘর ওই একটা খাট, হয়তো পুরনো একটা আলমারি কি একটা শোকেস এরকম কিছু রাখা। এবার সেই ঘর দোরগুলো পরিষ্কার করার জন্য আমাদের একটা কাজের বউ রাখা আছে, আলো মাসি। সে আলো মাসি এসেই ঘর দোর সব পরিষ্কার করে। উনি আমাকে শাশুড়ি মা ডেকে বললেন বৌমা আমাদের বাড়ি ঘর পরিষ্কার করা তো লোকজন আছে, তোমাকে আমি কাজটা বুঝিয়ে দিই, তুমি তো বাড়ির একটা বৌমা, তোমার তো একটা সংসারের দায়িত্ব থাকে। দেখো আমি আর কদিন, আমি হয়তো আজ না কাল হয়তো চোখ বুঝাবো, কিন্তু তোমাকেই তো এই পরিবারটাকে সামলাতে হবে, সেখানে তুমি আমার কাছ থেকে নিয়মগুলো একটু জেনে নাও। তখন আমাদের আলো বলে যে হ্যাঁ মা বলুন। তখন শাশুড়ি মা বলেন যে দেখো, তখন আমাদের বোন বলে যে হ্যাঁ মা বলুন। তখন শাশুড়ি মা বলেন দেখো, সকালবেলা ঘরের পরিষ্কার করার, উঠোন ঝাড় দেওয়া যে একজনই করে, রান্নাটা কিন্তু আমি তুমি দুজনে মিলে মিশে করব, যেই বাড়িতে আসুক আর যাই হোক, রান্না কিন্তু কোনো সময় রান্নার লোক কিন্তু রাখবে না, এটা আমাদের মা অন্নপূর্ণাকে অসম্মান করা হবে। হয় না এখনকার ছেলে মেয়েরা বিয়ের পর রান্নারও লোক রেখে দেয়, কিন্তু শাশুড়ি মা এই জিনিসটা পছন্দ করেন না, বলল রান্নার লোক রাখা চলবে না। আর একটা কথা, শাশুড়ি মা বলেন প্রত্যেক দিন সকালবেলা আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমাদের যে বিশাল বড় জায়গা জমির উপর বাড়ি, ওই একটা তুলসী মঞ্চ আছে, একদম
ঘরের একদম মানে মাঝ মিডিল পয়েন্টে চৌকাটে ওই যে তুলসী মঞ্চ, ওখানে তোমার সকালবেলা সন্ধ্যাবেলা তোমাকে প্রদীপ দিতে হবে। সকালবেলাও দিতে হবে প্রদীপ, সন্ধ্যাবেলাও দিতে হবে প্রদীপ। এই কাজটা তোমাকে করতে হবে। হ্যাঁ, যদি তুমি বাধা পড়ো, তোমার যদি শরীর অসুস্থ হয়, সেখানে গিয়ে আমি দেবো। এছাড়া কিন্তু আমার মাজা ব্যথা, আমার হাঁটু ব্যথা, আমি সেরম হাঁটাচলা করতে পারি না, এইটা কিন্তু তোমায় করতে হবে। তো তখন আমাদের বোন বলল, হ্যাঁ মা, এটা তো আমার দায়িত্ব, এখন তো এটা আমার নিজের বাড়ি, আমি কেন করব না। এতটা কথা হলো। বোন বলে, দিদি ভাই, আমি এত সুখে শান্তিতে ছিলাম, তো এই কথা মতো আমি শাশুড়ি মায়ের সব কথাগুলো যিনি শাশুড়ি মা বললেন সবগুলো মানলাম। এবার ঘটনাটা শুরু হলো, আমি পরের দিনকে সকালবেলা স্নান করে আমি প্রথমেই কাপড় জামা পরিষ্কার পরে ঘুম থেকে উঠেই কাজ করি। যা টুকটাক কাজ থাকে ঘরের, সব ঠাকুরকে ওঠানো, গোপাল ঠাকুর আছে, সব কাজকর্ম করে আমি স্নান করতে চলে যাই। কেন, বাড়ি পরিষ্কার করার লোকজন তো আছেন। আমি স্নান করতে যাই, শাশুড়ি মা তারপর ওঠেন। শাশুড়ি মা উঠে দেখলেন আমি স্নান করেছি। শাশুড়ি মা বললেন, এই তো আমার লক্ষ্মী মা, যা মা, এবার তুই পুজোটা দিয়ায়। তুই কিন্তু, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, এই সন্ধ্যাবেলা আর সকালবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিবি, এটা আমাদের একটা মানে বংশগত নিয়ম। তো বোন সেখানে সকালবেলা কিন্তু প্রদীপ ধরায়। বোন জানে যে সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে হয়, কেন বোন নিজের বাড়িতেও দিত। তো সকালবেলা যখন শাশুড়ি মা বলেছেন সকালবেলাও প্রদীপ দেন। এবার প্রদীপ দেওয়ার পর শাশুড়ি মা বলল, সন্ধ্যাবেলাও তুই কিন্তু মনে করে ঠিক 6টার মধ্যে, 6:30 যেন না হয়, 6:10-5 মধ্যে তুই সন্ধ্যাটা দিয়ে দিবি। আর যখন তুই বাধা পড়বি তখন তুই আমাকে বলে দিবি। তখন বোন বলে, ঠিক আছে। যাক, এবার বোনের মতো করে বলি। একদিন সন্ধ্যাবেলা প্রায় 1.5 মাস হবে, 1.5 মাস পর একদিন সন্ধ্যাবেলায়, আমি জানি না আমাবস্যা যোগ ছিল কি পূর্ণিমা যোগ ছিল, আমি জানি না, শাশুড়ি মা প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় 2 দিন ধরে পড়ে আছে। শুধু চিৎকার করছে, আমার মাজা ব্যথা করছে, আমার পা খুলে যাচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারছি না। সেই নানা রকমভাবে আমি রসুন তেল করে, কালো জিরে তেল করে, জোয়ান তেল করে, যা পাচ্ছি সেগুলোই আমি করে পায়ের মধ্যে মালিশ করে দিচ্ছি, পা টিপে দিচ্ছি, গা টিপে দিচ্ছি। কিছুক্ষণ ঘুমাচ্ছে, উঠে আবারও সেই চিৎকার করছে যে আমার পা ব্যথা করছে, আমার গা ব্যথা করছে। তো যাই হোক, এরকম করতে ওনাকে ডাক্তার দেখানো হচ্ছে, ওনাকে ওষুধও খাওয়ানো হচ্ছে। কিন্তু আমি একদিন সন্ধ্যাবেলা, শাশুড়ি মা ওরকম ঘরে শুয়ে রয়েছেন, ওনাকে তেল টেল মালিশ করে দিয়েছি, সারাটা দুপুর উনি ঘুমাচ্ছেন। আর আমি বললাম যাই এবার হাত পা ধুয়ে, মা তো বলেছেন 6:30-6:30 আগে পুজো দিতে, 6:30 যেন না হয়, সন্ধ্যা পুজো দিতে গেছে। বলছে, দি ভাই, আমি প্রদীপটা হাতে করে নিয়ে যাচ্ছি ধরিয়ে। তুলসী মঞ্চে যখন ওই প্রদীপটা রাখি, চারপাশটা শুধু ঝিঝি পোকার শব্দ, ঝিঝি পোকা, আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। গরমকাল ছিল, তো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। মেঘটা না বেশ থেকে থেকে মানে বিদ্যুৎ চমকাচ্ছে থেকে থেকে, আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ভাবছি প্রদীপটা তো আমি জ্বালিয়ে নিয়ে আসলাম মঞ্চে, তুলসী মঞ্চে আমি তো দেব, কিন্তু যদি প্রদীপটা নিভে যায়, তো তুলসী মঞ্চে দেখবে আগে তুলসী মঞ্চ যে করা থাকতো, একটা না তুলসী মঞ্চের মধ্যে এরকম একটা ঘর মতো করা থাকতো প্রদীপের মতো, যেখানে প্রদীপটা বসিয়ে দেওয়া যেত। তাহলে ধরো হাওয়া বা ঝিরঝির ঝিরঝির করে যদি বৃষ্টিও হয়, প্রদীপের সলতেটা যদি বড় করে থাকে, তাহলে পারে কিন্তু জ্বলতো, ওখানে কিন্তু ডিরেক্ট বৃষ্টির জল পড়ে না, সেরকম করা। তা তখন বোন ওইখানে প্রদীপটা দিয়ে, খুব বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো দিয়ে চলে যায়। বোন বলছে, দিদি ভাই, কি মন গেল, 5-10 মিনিট পর আমি যে মানে শাড়িটা পরে সন্ধ্যা দিই সকালবেলা আর মানে সন্ধ্যাবেলা, আমি শাড়িটা খুলে ফেলি, খুলে আমি ঘরে যেন কিছু একটা করছিলাম সন্ধ্যাবেলায়। তখন 6:30 বেজে গেছে, পুজোটা অনেক আগেই দিয়েছি, 6:05-10 মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। শাশুড়ি মা কিন্তু তখনও ঘুমাচ্ছেন, শ্বশুরমশাই বাড়িতে নেই, আমার হাজবেন্ডও বাড়িতে নেই,
শ্বশুরমশাই ছিলেন। 5:30টার সময় বলল যে বাবু আজকে অফিসে গেছে, বাবু তো ছাতা নিয়ে যায়নি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যদি পাছে ঝরঝর করে বৃষ্টি নেমে যায় তাহলে বাবু ভিজে ভিজে আসবে। আমি ছাতাটা নিয়ে স্টেশনে গিয়ে দাঁড়াই, বাবু নামলে বাবুকে আমি নিয়ে আসবো। আমি আগে বললো, বৌমা তুমি ফোন করে বলে দাও তো বাবুকে যে বাবা যাচ্ছে স্টেশনে আনতে, কারণ ঝড় বৃষ্টি হতে পারে। আর একটা মানে হাওয়ার আভাস দেখলে তো বোঝা যায় কখন বৃষ্টি ঝড় হবে। তো সেরকমই বাবা কিন্তু চলে যায়, মানে শ্বশুরমশাই। আমি, শাশুড়ি মা ঘুমাচ্ছে, অত বড় বাড়ি, একা একা কিছু একটা করছিলাম রান্নাঘরে। তো আমার মন হলো একটা দমকা হাওয়া রান্নাঘরের যে জানালাটা রয়েছে গ্যাস ওভেনের সামনে, জানলাটা এসে একটা হাওয়া লাগলো, জানলাটা খটাস করে বন্ধ হয়ে আবার খুলে গেল। আমি ভাবলাম যা দমকা হাওয়া দিচ্ছে, এখনো পর্যন্ত বাবা আর ও আসলো না, এই বুঝি বৃষ্টিটা আসলো বলে। দেখি তো প্রদীপটা, ছুটে আমি প্রদীপটা দেখার জন্য তুলসী মঞ্চের কাছে এসে দাঁড়াই। আমি দেখলাম ঠিক আমি তুলসী মঞ্চের সামনে যখন এসে দাঁড়াই তখন আমাদের পুরো, বললাম না একদম ভিটে বাড়ি, তো ভিটে একদম চৌকাটের মাঝ বরাবর একদম তুলসী মঞ্চটা করা, বিশাল বড় তুলসী মঞ্চ, ঝাঁকড়া সে বড় গাছ, ঠিক ওর সমান হচ্ছে আমাদের সদর দরজা। আমি ওখানে এসে দাঁড়িয়ে দেখছি দরজার দিকে যে বাবা বা ও আসলো কিনা। আর এইদিকে প্রচণ্ড মেঘ ডাকছে আর থেকে থেকে আলো ছিটকাচ্ছে, আর এইদিকে দমকা হাওয়াও চলছে, বৃষ্টি কিন্তু আসেনি তখন। আমি দেখছি, হঠাৎ করে আমি দেখলাম আমাদের যে গেটটা রয়েছে, মানে বাইরে সদর দরজা, ওই দরজার সামনে আমাদের বাউন্ডারির ভিতরে কেউ একজন মহিলা কালো একটা ছায়ার মতো, যেরকম ছায়া মূর্তি হয় কালো, মানে শ্যাডো যেটা বলে, ওরকম একটা ছায়া মূর্তি ওই দরজার সামনে দিয়ে হেঁটে আস্তে করে দেখলাম আমাদের ওই ভিটের পেছন দিকে চলে গেল, মানে আমাদের বাড়ির পেছন দিকে। আমাদের অনেক পুরনো বাড়ি তো, সাবিকে আনার বাড়ি, শ্বশুর বাড়ির কথা বলছি, চলে গেল। যখন আমি দেখলাম যে হেঁটে ওরকম কেউ চলে গেল, আমি তখন ভাবলাম যে কি ব্যাপার হলো, ওইদিকে হেঁটে এরকম ভাবে কে চলে গেল আমাদের বাড়িতে? আমি তো ছাড়া, মা ছাড়া তো এরকম কেউ নেই। আমি না খুব ভয় পাই। তাও আমি বলি, কে ওখানে, ওখানে কে আছো, কে, পেছনে কেন যাচ্ছ? আমি এতগুলো কথা বললাম, সে কিন্তু আমার দিকে দেখলোও না, আমার দিকে ঘুরেও তাকালো না, আর দাঁড়ালোও না। সে কিন্তু একটু কুঁজো হয়ে, বয়স্ক মানুষ যেরকম হয় কুঁজো ধরনের, ওরকম একজন বৃদ্ধা মহিলা, কিন্তু সাদা শাড়ি পরা ছিল না, একটা নোংরা কালো যেরকম ছায়া হয় ঠিক ছায়ার মতো চলে গেল। আমি প্রচণ্ড ভয় পাই। সাথে সাথে দেখছি আমার শ্বশুর মশাই আর আমার স্বামী দুজনে কথা বলতে বলতে দেখি দরজাটা, সদর দরজা খুলছে। আমাকে বলল, বৌমা তুমি কি আমাদের জন্যই দাঁড়িয়েছিলে? আসো আসো তাড়াতাড়ি আসো, তো দেখো বাবু কতগুলো বাছার করেছে, ব্যাগটা নিয়ে যাও। আমি ছুটে গেলাম, গিয়ে আমি ব্যাগটা নিলাম, দেখলাম অনেক সবজি টবজি বাজার করেছে, আর দেখলাম একটা প্যাকেট শ্বশুর মশাইয়ের হাতে, সেখানে কিছু মাছ আছে, ছোট ছোট মাছ, যেগুলো কাটা রয়েছে, মানে কেটে বেছে ছাল, মানে আঁশ ছাড়িয়ে আনা। আমাকে শ্বশুর মশাই বলল, বৌমা এখানে একদম দেশি কই আছে, ছোট্ট ছোট্ট কই, এই কই মাছগুলোকে ভালো করে তেলে ঝোলে রান্না করো। আর বাবু বলল, এখানে দেখো কিছু সবজি আছে, বাবু বলল ভাজা করতে, ভাজা করো, আর গরম গরম ভাত তুমি চাপিয়ে দাও। আর বলে রাখি, আমাদের শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার চলটা প্রথম থেকেই খুব ভালো, যেই কারণে আমার বাবার সাথে, মানে আমার শ্বশুর মশাইয়ের সাক্ষাৎ হয়। মানে দামি জিনিস খাওয়া, বাজারে সব থেকে সেরা জিনিস, ভালো ভালো সবজি আনা, তারপরে যেইগুলো সিজনের ফল বা সিজনের সবজি প্রথম বাড়িতে নিয়ে আসা, সে যতই মূল্য হোক সেটা ব্যাপার করে না। তো সেখানে গিয়ে খুব ভালো কথা, আমি ছুটে রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দিলাম। আর আমি রেখে দিয়ে ভাবলাম জানলাটা বন্ধ করে দিই, কারণ ওই যে দমকা হাওয়া দিয়েছে, ভাবলাম যদি পাছে বিড়াল ঢুকে যায় রান্নাঘরে। তো আমি রেখে একটা গামলার মধ্যে মাছগুলো রাখি, বেশ কিলোখানিক মাছ,
এরকম ছোট ছোট বোন যেটা জানায়, আমি বোনের মতো করেই বলছি, তো এরকম ছোট ছোট ওই মাছগুলোকে সব রেখে দিয়ে বোন আবার একটা শিলনোড়া থালার উপর চাপা দিয়ে সবজিগুলো নিচে রেখে যায়, যে স্বামী এসছে জামা কাপড় খুলছে, যাই ওর হাতে কিছু কাজ করে দিই। শ্বশুরমশাই পাশের ঘরে গিয়ে শাশুড়ি মাকে বলছে, আরে ওটো, কত ঘুমাবে, দেখো বাবু অফিস থেকে চলে আসলো, ওকে নিয়ে আসলাম, ওটো তাড়াতাড়ি ওটো, বাবু এলো, দেখো বাবু আবার তোমার জন্য কই মাছ এনেছে গো, দেশি কই, বৌমাকে বলেছি ঝাল ঝাল করে তেলে ঝোলে রান্না করতে, ওটো খাবে না। শাশুড়ি মা ঘুমাচ্ছেন, কোনো সাড়া নেই। আমি আমার হাজবেন্ডের কাছে যাই, ও আমাকে বলল যে দেখো তুমি একটুখানি গরম গরম চা করো তো, লিকার চা করো, বাবা আমি খাই, দেখো মা খাবে নাকি। তো আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা মা কি উঠেছেন, মাকে চা করে দেবো? বললো না, তোমার মায়ের মনে শরীরটা ভালো না, তুমি আমার জন্য বাবুর জন্য করো, আর মাছটা কিন্তু রান্না করো, বেশি দেরি করো না, আর বেশি করে একটু ভাত চাপিয়ে দাও, আর ভাজাটা নয় পরে করে নিও। তো আমি বললাম ঠিক আছে। আমি গেলাম, গিয়ে আমি চা করে দিলাম, বাবা মানে শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড চাটা খেলো, আমিও খেলাম। দিয়ে আমাকে শ্বশুরমশাই যথেষ্ট কাজে রান্নাতে উনি হেল্প করতেন, আগা গোড়াই যবে থেকে গেছি। আমার যখনই রান্না করার থাকতো, শাশুড়ি মায়ের সময় উনি আসতেন না, শাশুড়ি মা তখন বলতো, ও আমি তো বুড়ি হয়ে গেছি, এখন তো আমার সাথে কাজ করতে তোমার কষ্ট হয়, বৌমা এখন মেয়ে তো না, মেয়েটাই তোমার বাড়ির আগে, মেয়ে কাজ করলে বাবা কল টিপে দিই মেয়ের হাতে লেগে যাবে, বাবা নুন হলুদ মাখিয়ে দিই, মাছের কাঁটা মেয়ের আঙুলে ফুটে যাবে, মেয়ের উপর খুব টান, আমার তো চামড়া এখন বুড়ো হয়ে গেছে, এখন তো মাছের কাঁটা আমার হাতে ফোটে না। শাশুড়ি মা এরকম করে মজা করতো। তো সেদিনকেও আমাকে শ্বশুরমশাই বলল যে চ মা চ, তাড়াতাড়ি বাইরে আমাদের কল, আমাদের ঘরে কোনো জলের সিস্টেম নেই রান্নাঘরে, হ্যাঁ বললো চ মা চ, তাড়াতাড়ি আমি কল টিপে দিই, তুই তুই মাছগুলো ধুয়ে নে। মাছ টাছ ধুলাম, নুন হলুদ মাখালাম, ভাতও চাপালাম, দিয়ে মশলা করলাম, আমাদের কিন্তু শিলনোড়ায় মশলা, হ্যাঁ শিলনোড়ায় মশলা বাটলাম। ওই যে পুরনো যুগের মানুষ তো, ওনারা ওই মিক্সি টিক্সি পছন্দ করে না, জিরে বাটা লঙ্কা বাটা যা বাটবি শিলে বাট, সর্ষে বাট, ওতে স্বাদ আলাদা হয়। আর এইটা বাস্তব কথা, আমিও মানছি শিলের রান্নার টেস্টই আলাদা, ওইটা মিক্সিতে আসে না, যতই যুগ মডার্ন হোক, কিন্তু সেই যে রান্না সেই রান্না সেই থাকে। তো সেখানে গিয়ে মশলাও বাটা হলো, সব কিছু হলো, আমাকে হঠাৎ করে শ্বশুর মশাই বলল, মারে তুই ভাতটা চাপিয়ে দিয়েছিস, ভাতটা হোক, তুই নুন হলুদটা মাখা মাছে আস্তে আস্তে নালে রাখ, আর দিয়ে আমি সবজিগুলো কেটে দিই। তো সাথে সাথে বাবা ওখানে আবার বাবাও আসলো। তো এইবার সব থেকে বড় কথা হলো যে আমি যখন আমার হাজবেন্ড আসলো ওখানে এসে আমাকে বলল যে তোমরা রান্না করেছো, একটু মাকে গিয়ে দেখো, মা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, কি ব্যাপার। তখন আমাকে হট করে আমার শ্বশুরমশাই বলল, মারে একটুখানি যা তো, দেখ তো তোর বাবার কাছে গিয়ে তোর বাবা কি করছে। তখন আমাকে বাবা বলল, শ্বশুরমশাই, যে মারে একটুখানি যা তো তোর মায়ের কাছে, এখনো পর্যন্ত তোর মা উঠলো না, কি ব্যাপার। ভালো কথা, আমিও সাথে সাথে মায়ের কাছে গেলাম। এত খারাপ একটা ব্যাপার ঘটে গেল যেটা আমরা বুঝতেও পারিনি। আমার শাশুড়ি মা মারা গেছেন, আমরা কেউ জানি না, উনি কখন মারা গেছেন আমরা তাও জানি না, শাশুড়ি মা মারা গেছেন। সেই তো বাড়িতে বিশাল একটা শোকের বিষয় হলো, বাড়ির আত্মীয় পরিজনকে, আমার হাজবেন্ড সবাইকে ফোন করলেন, সকাল পর্যন্ত সারা রাত মায়ের ওই মৃতদেহ ওই ঘরে খাটেই শোয়ানো ছিল। বাবা আমরা সব কান্নায় ভেঙে পড়ি, আমার বাড়ি থেকেও সবাই যায়, পরের দিন আত্মীয় স্বজন সবাই দূর দূরান্ত থেকে আসে, আমাদের আশেপাশের প্রতিবেশী লোকজন। তারপর মায়ের নিয়ম মতো কাজ করা হয়, সেই মাছ আমরা পুকুরে ফেলে দিই, মাছ আর খাওয়া হয়নি। এইবার যখন 13 দিনে মায়ের কাজ সম্পূর্ণ করা হলো, সেদিন রাতে আমি মাকে দেখলাম। হ্যাঁ সেদিন রাতে আমি শুয়ে রয়েছি, হঠাৎ করে শঙ্খের শব্দ হচ্ছে, শঙ্খ বাজছে, শঙ্খ বাজানোর শব্দ হচ্ছে। আমি উঠে বললাম, আমার
ভিটেতে এখানে শঙ্খ কে বাজাচ্ছে? আমি গিয়ে যখন চৌকাঠ থেকে দাঁড়িয়ে দেখছি, তখন দেখছি আমার শাশুড়ি মা সোজা হয়ে, যিনি সোজা হয়ে ঠিক দাঁড়াতে পারতেন না, আমার শাশুড়ি মা সোজা হয়ে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছে। আমি মাকে বললাম, মা তুমি? বলতেই ওখানে কেউ নেই, পুরো জায়গাটাই ফাঁকা, কেউ নেই। ফুটফুট করছে চারপাশে জ্যোৎস্নার আলো আর ঝিঝি পোকার শব্দ, আর হু হু করে হাওয়া দিচ্ছে, কেউ নেই। রাত তখন 1টা 1:30 বাজে। আমি এসে আমার স্বামীকে ডাকলাম, শোনো আমি কি দেখলাম জানো? আমি দেখলাম তোমার মা চৌকাঠে দাঁড়িয়ে বারান্দায় শঙ্খ বাজাচ্ছে। আমাকে বলল, কি বলছো? হ্যাঁ, মা মারা গেছে, মা শঙ্খ বাজাবে? তুমি কি বলছো? মাথা ঠিক আছে? গেল। পরের দিনকে আমার না শরীরটা খুব খারাপ, ভালো লাগছে না। শাশুড়ি মাকে কদিন পেলাম, বিয়ের পর তো আস্তে আস্তে শাশুড়ি মা চলে গেল। এই কটা দিনের মধ্যে ঠিক মতো তাকে পেলাম না। অনেক কিছু শেখার ছিল, জানার ছিল, খুব একা একা মনে করছি। সন্ধ্যাবেলা প্রায় 6:30 বেজে গেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি কেউ মুড়ো ঝ্যাঁটা দিয়ে আমাদের বারান্দায় ঝপাত ঝপাত করে, যেরকম মুড়ো ঝ্যাঁটা মেঝের মধ্যে মারলে একটা শব্দ হয়, ওরকম ঝাঁটা পিটানোর শব্দ পাচ্ছি। আমি ঘরে বসে আছি, শ্বশুর মশাই পাশের ঘরে আছেন। আমি ঘরে বসে বসে আমি ভাবছি, কি হলো, এরকম ঝ্যাঁটা পেটানোর শব্দ আসছে, কে ঝ্যাঁটা এরকম করে আওয়াজ করছে? ছুটে গিয়ে দেখলাম শাশুড়ি মা ঝ্যাঁটাটা দিয়ে ওই তুলসী মঞ্চের পাশে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছে। মনে হচ্ছে যেন ঝাঁটা দিয়ে কোনো শব্দ হচ্ছে। আমি তখন বললাম, এ কি মা, তুমি এখানে ঝাঁটা দিয়ে কি করছো সন্ধ্যাবেলা? বলতে বলতে সাথে সাথে সেই মা আর ওখানে নেই। আমি তখন বুঝলাম, ও 6টা 6:30, মা তো বলেছিল 6টা থেকে 6টা 5-10-এর মধ্যে সন্ধ্যা দিবি। মা রেগে গেছে। আমি সাথে সাথে কাপড় ছেড়ে এসে পুজোটা দিলাম। তারপর সেদিন আর কিছু হয়নি। প্রায়শই এরকম আমি ভয় পেতাম, এরকম আমাকেই মা দেখা দিত। আমি শ্বশুরমশাইকেও বললাম, শ্বশুরমশাই আমাকে বলল, আসলে তুই তো মাকে বেশি দিন পাসনি, মায়ের কথা খুব চিন্তা করিস, তার জন্যই তুই মাকে দেখতে পাস। কই, আমরা তো দেখতে পাই না। একদিন রাতের বেলা খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। শ্বশুরমশাই পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বৌমা বাবু, বৌমা বাবু, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যখন চিৎকার করছে, আমি সাথে সাথে বললাম, কি হলো? বাবার গলা না? আমি আমার স্বামীকে ডাকলাম। ও বলল, হ্যাঁ বাবা তো চিৎকার করছে। সাথে সাথে ছুটে গিয়ে বাবার দরজাটা ভেজানো তাকে খুলতেই বাবা উঠে ঘেমে গেছে পুরো। বাবা বলছে, বাবু, বৌমা কি দেখলাম, আমি কি বলবো? তখন আমার হাজব্যান্ড বলছে, কি দেখেছো বাবা, তুমি বলো। বলছে, আমি দেখলাম তোর মা আর আমার মা দুজনে একসাথে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বললাম, বাবা আমিও তো মাকে দেখি, আমি আপনাকে বলেছি তো, আপনি তো বাবা বিশ্বাস করেন না। তখন শ্বশুর মশাই বলল, হ্যাঁ রে মা, তুই সত্যি কথাই বলেছিস, তুই তোর মাকে দেখতে পাস। আমি বললাম, বাবা একটা কথা বলবো, শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা আর আপনার মা, আপনি যে দেখেছেন আপনার মাকে আপনি কেমন দেখেছেন? তখন বাবা বলল, কালো মতো একটা শাড়ি পরা, পুজো ধরনের একটা ছায়ার মতো। কিন্তু আমি বুঝতে পেরেছি ওইটা আমার মা। আমার মা, জানিস, আমাদের ভিটেতে এমনিতে মৃত্যুর পর থেকে ছিল। আমার মা এই ভিটে ছেড়ে যায়নি। আমি তখন বললাম, বাবা বিয়ের পর প্রথম প্রথম আমিও একদিন দেখেছি, যেদিন আপনি আপনার ছেলে আসলেন, যেদিন মা মারা গেল, সেদিনকে আমি আমার মানে শাশুড়ি মায়ের থেকে মানে কাছ থেকে এসে যখন আমি পুজো দিতে আসি মাকে হাত পা টিপে দিয়ে, তখন কিন্তু আমি সেই মহিলাকে দেখেছিলাম। তখন তখন আমার শ্বশুরমশাই বলল, জানিস মা, যখন কেউ মারা যাওয়ার থাকে, আর এখানে আমার মায়ের আত্মাটা মৃত্যুর পর থেকে অনেক বছর ধরে আমার মায়ের আত্মা এই ঘরেই ঘুরে বেড়ায়, আমরা দেখতাম, জানিস তো, আমরা কোনোদিন বলিনি। আর যেদিনকে তোর শাশুড়ি মা মারা যায়, সেই দিনকে মানে আমার মা ওকে মনে হয় নিতে এসেছিল, ওই জন্যই তুই দেখতে পেরেছিলিস। আর এই জিনিসটা বারবার আমি ঘটনার মাধ্যমে আগেও বলেছি, আর অনেকবার শ্রোতা বন্ধুরাও শেয়ার করেছে যে এই জিনিসটাই মৃত্যুর সময় যখন কারোর হয়, তখন তার যে পূর্বপুরুষ
থাকে, যারা মারা গেছে, তারা কিন্তু তাকে নিতে আসে। আর এইটা আজকের ঘটনায় আমাদের আবার প্রমাণিত হলো, আমাদের বোন প্রমাণিত করলো যে সেদিনকে কিন্তু বোনের আমাদের বোনের কিন্তু বাবার মাকে কিন্তু উনি ডেকেছিলেন মানে ঠাকুমাকে কিন্তু ডেকেছিলেন। আর ঠাকুমা কিন্তু ওনার শাশুড়ির আত্মাটাকে নিয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন লাগলো? আমার তো দারুণ লেগেছে ঘটনাটা। আর একটাই কথা বলবো, তোমরা সব সময় লাইক, কমেন্ট আর ঘটনাগুলো বেশি বেশি করে শেয়ার করতে থাকো ঘটনাগুলো। আর আজকে তোমাদের নামগুলো বলি, যারা যারা তোমরা কালকে কমেন্ট করেছো, দেখি তোমরা কারা কারা কমেন্ট করেছো। আচ্ছা, আব্দুল হক ভাই প্রথম আমাদের কমেন্ট করেন, তারপর সোমা চক্রবর্তী, অমৃতা সরকার, উমা ঘোষ, বাবলি মল্লিক, নোমান ভাই, মঞ্জুষা নন্দী, প্যান্থার গেমিং ওয়াইটি, বর্ষা সরকার, তারপর শ্রেয়সী, তারপরে মৌমিতা দাস, তারপরে সোমা দাস পরিবার থেকে, তারপরে কমেন্ট করেছো স্বপ্না রাউত, তারপরে গার্গী সুর, তারপরে পাপ্পু দে, তারপরে শাশ্বতী দে, তারপরে আমাদের প্রিয়াঙ্কা নন্দী বনু, তারপরে সুজাতা দাস, তারপরে পূর্ণিমা দাস দিদিভাই, তারপরে পায়েল মণ্ডল, তারপর পায়েল রয়, বাহ, তারপরে আশা, এক মিনিট দেখে বলি, আচ্ছা অনলি মি বাংলাদেশ থেকে করেছো আসমা মণ্ডল, তারপরে সিনার সুবীর, ভুল হলে একটু বলে দিও, তারপরে পাপ্পু দে, তারপরে প্রদীপ দাস, তারপর পায়েল রয়, টিনা আচারিয়া, সুমনা ভট্টাচারিয়া, পিঙ্কি খাতুন, এস কে কালিম, পিন্টু ঘোষ, পিঙ্কি সাহা, রেখা অধিকারী, বনশ্রী দে, তারপরে মঞ্জুষা নন্দী দিদিভাই, তারপরে দিভাই আমি তোমার ঘটনাগুলো কয়েক মাস থেকে শুনছি, ঘটনাগুলো খুব ভালো লাগে শুনতে আমার মুখ থেকে, তোমার মুখ থেকে। আর তোমাকে আর প্রিন্সকে খুব ভালো লাগে, অনেক ভালোবাসা তোমাদের জন্য, তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা। আচ্ছা, তোমার নামটা হচ্ছে আর 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 ডিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে শাশ্বতী দে, তারপরে পিউ মুখার্জি, আচ্ছা রেড পরি লাগছে ওরে বনু। আচ্ছা, তারপরে টুকু সাওয়ারওয়াল কমেন্ট করেছো, তারপরে নিহা মাইতি, পিউ মুখার্জি, তারপর হোয়াইট কিং বনু আমাদের, তারপরে মঞ্জুষা নন্দী, শুভঙ্কর ঘোড়ই, তারপর কমেন্ট করেছো সুপর্ণা বনানী কর্মকার দিদিভাই, সুস্মিতা বম্বা দিদিভাই, তারপরে টুকাই বেরা, তারপরে রাজীব জয়সওয়াল, রূপা দে, ইয়োর পন্না, গৌরী বসাক, সাইবনী দাস, আচ্ছা তারপরে অনিমা ঘোষ, তারপরে কমেন্ট করেছো প্রীতি, আচ্ছা তারপরে কমেন্ট করেছো আমাদের পিয়ালি ভারদ্বাজ, রত্না সরকার দিদিভাই, অরূপ ভট্টাচারিয়া, আচ্ছা কি কৃষ্ণা মুখার্জি, তারপরে কমেন্ট করেছো দীপ নন্দী, সন্তুর দুনিয়া, আচ্ছা মঞ্জুষা নন্দী, সুদীপ্ত ব্যানার্জি, সঙ্গীতা রেশমি ব্লগ। আজকে আসবো, দেখা হবে আগামীকাল। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।